আজকে আমার জল খাবার হচ্ছে এটা। গাছ পাটাটা এতটা বেশি কালকে মাসি রান্না করেছিল যে অনেকটাই আছে, তাই জন্য। আর আজকে এমনিতেও আমি ডিম টিম আজকে খেতাম না ভাই, কালকে আমার বাড়ি পুজো। যেদিনকে আপনারা ভিডিওটা দেখছেন সেদিনকে আমাদের বাড়ি অন্নপূর্ণা পুজো। অনেক সকালবেলায় হবে পুজো, অনেক সকালবেলায়। কাজেই যখন ভিডিও পাবেন ততক্ষণে পুজো হয়েই গেছে হয়তোবা। একটা পুজো মানে যে আগে পরে অনেক কাজ, এ তো নতুন কথা নয়, এ পুরনো কথা। কিন্তু মা লক্ষ্মী আর এই মা অন্নপূর্ণা, আমি তো বিয়ের পর থেকেই এদের দুজনকে আমাদের বাড়িতে দেখে আসছে। অনেক কিছু সাক্ষী এরা, জানেন। আজকের ঝিনুক আমি তো আজকের মতো রাতারাতি হয়ে যায়নি। নিতান্ত ছেলে মানুষ হিসেবে একটা বাড়িতে এসেছিলাম, একেবারেই বলা যেতে পারে মানে খুবই বোকা ছিলাম, ম্যাচিওর ছিলাম। সেখান থেকে এখনো যে পুরোপুরি ম্যাচিওর হয়েছি তা নয়, তবে অনেক চড়াই উতরাই গেছে, মহানন্দা দিয়ে অনেক জল বয়ে গেছে। এই অন্নপূর্ণা পুজোর দিন আমার মেয়ের মুখে ভাত হয়েছিল। এই পরিবারে খান বংশে মুখে ভাত নেই, সেই জন্য সেরকম জাঁক করে কিছু হয়নি। কিন্তু আমার বাবা মা এসেছিলেন, আমি নেমন্তন্ন করেছিলাম, ইনফ্যাক্ট আমরা নেমন্তন্ন করেছিলাম। আমি খুব আবেগতাড়িত হয়ে বলেছিলাম, আমার তো কোনো ভাই নেই, তুমি বাবা আমার মেয়েটার ভাত দিও। সেটা নিয়ে একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে। বাবা খুব দুঃখ পেয়েছিলেন, বাবার খুব অভিমান হয়েছিল আমার শ্বশুরমশাইয়ের ওপর। কিন্তু তারপরে আমি তখন বলেছিলাম, মা অন্নপূর্ণা, একদিন নিশ্চয়ই দিন ঘুরবে। দিন তো ঘুরেছে বন্ধু, খেলা ছেড়ে দিয়ে চলে যায়নি। আমি মাটি কামড়ে পড়েছিলাম, ধৈর্য ধরে আটকেছিলাম। দিন তো একদিন ঘুরতেই হতো, দিন সত্যিই ঘুরেছে। কিন্তু আমার বাবাটা আর নেই। মানুষ সারা দিনে অনেক রকমের ভাবনা চিন্তা তাদের মাথায় ঘোরাফেরা করে। তো আমি এই মুহূর্তে যে সময় বসে ভয়েস দিচ্ছি, আমি আমার বাবাকে খুব মিস করছি, যার ফলে হয়তো বা এই ব্লগে এই সমস্ত কথা উঠে আসছে। একটু যদি মনটাকে শক্ত করে নিয়ে ব্লগটা করতে পারতাম, হয়তো বা ভয়েস ওভারটা অন্যরকম যেত। তারপর ভাবলাম থাক, কিছু কথাবার্তা থাকুক। যাই হোক, যাদের জন্য বার্ড ফিডারে এত খাবার দেওয়া, তারা যে সেটা সদ্ব্যবহার করছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমার কিন্তু এই মুহূর্তে বেশ ভালো ফিল হচ্ছিল। তো প্রত্যেকবারই আমার শাশুড়ি মা যখন অন্নপূর্ণা পুজো হতো আমাকে নতুন কিছু পড়তে বলতেন। এবার আমি কোনো কিছু কিনিনি। এই জিনিসটা আমার আলমারি গোছাতে গিয়ে আমি পেয়েছিলাম দীর্ঘদিনের, কিন্তু এটা ছিল। সাথে একটা ব্লাউজও পেলাম, যেটিও ছিল বেশ অনেক দিন আগের কেনা, কিন্তু সেটা পরা হয়নি। এটা একদম নতুনই আছে, যার ফলে আর কেনাকাটার কথা ভাবিনি। আর 2025-এ আমি আগেও বলেছি, নিজের জামা কাপড় কেনার ব্যাপারে আমি একটু কৃপণী হয়ে যাব। আর শাড়ি তো খুব একটা কেনার মোটেই ইচ্ছে নেই, কারণ ইতিমধ্যেই আমার প্রচুর শাড়ি রয়েছে এবং শাড়ি আমি মোটেই পরি না। দোতলায় ঠাকুরকে রেখেছি, ওই জায়গাটা একটুখানি পরিষ্কার করবো, মিনিট 5 লাগবে। সকাল থেকে উঠে ছুটেই যাচ্ছি, তো ব্লগ হয়ে উঠছে না, একা হাতে ব্লগিং। তো এখন শেষ যে মাঝখানে একবার একটু বেরিয়েছিলাম, তো তখন আর ব্লগিং ক্যামেরাটা নিয়ে যায়নি, ভুল করে শুধু জিপের যে ফোনটা সেটা নিয়েই বেরিয়ে গেছি। তো এখন যাই হোক, আজকে শিলিগুড়ির আবহাওয়াটা না খুবই মানে খারাপ বলবো না, তবে মেঘলা, যার ফলে একটু চিমসানি গরম রয়েছে, যেরকম হয়ে থাকে আর কি এটা। তো আমি ওই আর কি ছুটে বেড়াচ্ছি। সামান্য কিছু জিনিসপত্র কেনা এখন বাকি আছে, যেহেতু বেশ কয়েকদিন ধরে কেনাকাটা চলছে, প্রত্যেক দিন অল্প 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 করে করছি, সেহেতু একদমই চাপ পড়েনি আমার উপরে। আজকে দুপুরবেলাতে যেটা বেরিয়েছিলাম তাতে করেও কিছুটা কিনে এনেছি আর কি। তারপরে এখন ওই ফলটা কিনতে যাব। আর আমাদের কালকে পুজো একদম সকালবেলায় শুরু হবে। পুরোহিত মশাই চলে আসবেন 8:15-র মধ্যে, এবং সংকল্প শেষ করতে হবে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 9:30-র মধ্যে। তা এখন বসেই তো সংকল্প করতে পারবে না, একটু তো পুজো করতে তার টাইম লাগবে, মানে সংকল্প পর্যন্ত যেতে তো সময় লাগবে, যার ফলে উনি ওই 8:15-র মধ্যে ঢুকে যাবেন। আর আমার শ্বশুরমশাই না এই সমস্ত ব্যাপারে খুবই স্ট্রিক্ট, যার ফলে ওনাকে অসন্তুষ্ট করে কখনোই আমরা এটা করব না। যদিও আমি জানি না বেণুমাধবশীল বা মদন গুপ্ততে কি আছে, কিন্তু মানে কোন সময়টা নির্ধারিত করা আছে, শুদ্ধ সিদ্ধান্ত মতেই যেহেতু হবে, সুতরাং ওই সময় ধরেই আমরা কি এগোচ্ছি। কিন্তু কি হয়েছে, অত সকালবেলা অন্নপূর্ণা পুজো, তো ওই মাকে ভাতের উপর বসিয়ে রেখে তারপরে পুজোটা করা, তো যার ফলে একটু তো চাপ হবেই। কিন্তু আলপনাদি 6টার মধ্যে চলে আসবে,
রান্নাটাও আমরা এই বাড়িতে যেহেতু টাইমের জন্যই আমরা খুব একটা যাই হোক আর কি রাখছি না। আর আমার কেনাকাটাও টুকটাক মতো হয়েই গেছে। এখন ওই ফলটা এই টুকটাক এগুলো কিনতে সন্ধ্যেবেলাতে বেরোবো, আলো একটু পড়লেই আমি বেরোবো। আর আমাদের কাটাকুটি যেটা মানে যাবতীয় কোটা বাটা সেগুলো সমস্ত আজকে হয়ে যাচ্ছে। আমার শ্বশুরমশাইয়ের পাশে একটা ফ্রিজ রাখা থাকে, সেটা নিরামিষ ফ্রিজ, ওই ফ্রিজেতে সমস্ত কেটে জলে ভিজিয়ে রেখে দেওয়া হবে। আমি আজকে গিয়ে মিষ্টিটা দইটাও কিনে নিয়ে আসবো, যাতে করে সেটাও, কারণ অত সকালবেলা আমাকে 6টার মধ্যে ফুলের দোকানে যেতে হবে, ফুলের দোকান 6টার সময় খুলে যাবে, মিষ্টির দোকান খুলবে না। আর এখন আলপনাদি দেখবে রান্নার দিকটা, আমি দেখবো জোগাড়ের দিকটা। এখন জোগাড় করতে করতে আমি আর কারোর ওপর ভরসা করতে পারছি না যে কেউ আমাকে গিয়ে একটু বেলা বাড়লে তারপরে গিয়ে একটু ফুল মিষ্টিটা কিনে এনে দেবে, করতে আমাকেই হবে। সুতরাং আমি আমার সুবিধে মতো সবটুকু করে রাখছি। যদি কিছু ভুলভ্রান্তি তো অবশ্যই হবে, সে তো স্বাভাবিকই, কিন্তু মা অন্নপূর্ণা সেটা ক্ষমা করে দেবেন, সেটা আমি জানি। তো এখন যেটা করণীয় সেটা হচ্ছে আমার ওই জায়গাটা পরিষ্কার করবো, পরিষ্কার করে পোশাকটি বদলে আমি ঠাকুর ঘরে যাবো, মা অন্নপূর্ণাকে কালকের জন্য তৈরি করব, মানে মাকে একটু স্নান করাবো, একটু গা মোছাবো, তার আগে একটু হামি খাবো, এই সবগুলো করে টরে তারপরে বেরোবো। আমাদের এই অন্নপূর্ণা পুজোটা স্বপ্নাদিষ্ট পুজো। যারা জানেন, নিয়মিত বন্ধু অনেকদিন থেকে জুড়ে আছেন তারা জানেন, আর যারা জানেন না সদ্য জুড়েছেন তাদেরকে বলি, বা হয়তো বা মনে নেই তাদেরকে বলি। সেটা হচ্ছে আমার শাশুড়ি শাশুড়িমা, ওরা গিয়েছিলেন বেনারসে ঘুরতে। তো সেখানে একটি দোকান থেকে কেনার সময় তারা নিজেরা বলা বলি করছিলেন বাংলা ভাষায় যে একটি অন্নপূর্ণা ছোট্ট তিনি এদিক ওদিক সেদিক অনেকেই তো আছে, তখন আমার শাশুড়িমা চাকরি করতেন, তো তার কোনো একজন সহকর্মীকে তিনি গিফট করবেন, অনেকের জন্য অনেক কিছু গিফট আনছিলেন। তার মধ্যে তো দোকানদার সেটা শুনে তিনি হিন্দি ভাষায় বলেন, মা অন্নপূর্ণাকে কিন্তু গিফট করতে নেই, এটা আপনি কিনছেন কিনুন, কিন্তু এটা কিন্তু নিজের বাড়িতে রাখবেন। তো সেটা শুনে শাশুড়িমা যার জন্য ভেবেছিলেন উপহার, তার জন্য অন্য কিছু বিকল্প একটা কিনে নিয়ে এসে তারপর বাড়িতেই সেই মা অন্নপূর্ণাকে শোকেসে ভালোভাবেই রেখে দিয়েছিলেন। তারপর নির্দিষ্ট সময় পর থেকে আমার শাশুড়িমা, আমি সংক্ষেপে বলছি, নিয়মিতভাবে স্বপ্ন দেখতে শুরু করেন যে মা অন্নপূর্ণা, কেউ একবার দেখেন যে অনেকগুলো ছেলে মেয়ে রেল লাইন পেরিয়ে যাচ্ছে হাতে ডালা নিয়ে, কোথায় যাচ্ছি, আমরা মা অন্নপূর্ণা পুজো করতে যাচ্ছি। পর কয়েকবার এটা উনি দেখেন, এবং তারপরের দিন দেখেন যে অনেকগুলো মেয়ে মিলে একসঙ্গে কিছু একটা ব্রতকথা পাঠ করছে। তিনি বলেন, তোমরা কি করছো? বলে, মা আমরা অন্নপূর্ণার পুজো করছি। তারপর একদিন সরাসরি মা অন্নপূর্ণা ওনাকে দেখা দিয়ে বলেন, সে তার পোশাকটিও তিনি বলে দিয়েছেন, সাদা রঙের মুখ ঢাকা একটা পোশাক, পবিত্র গন্ধ, যেটা আমার শাশুড়ি মার প্রত্যেকবার স্বপ্ন দেখার পরই ঘুম ভেঙে যেত। প্রত্যেকবার তিনি সেই গন্ধটা, যেটা তিনি স্বপ্নে পেয়েছেন বলে তার মনে হতো, তারপর তিনি সেটা নিজের ঘরেও অনুভব করতেন। এরকমও নাকি হয়েছে যে তিনি ঘুম থেকে উঠেছেন, গন্ধটা অনুভব করছেন, ওয়াশরুমে গেছেন, মুখে জল টল দিয়েছেন, এসে যখন ঘরে আবার বসেছেন তখনও সেই গন্ধটা বিদ্যমান। তো যা হোক, তো তিনি মা সরাসরি বলেছেন, আমাকে তুমি পুজো করো, আমি মা অন্নপূর্ণা। তখন শাশুড়ি মা ব্যাপারটাকে সিরিয়াসলি নেন। শুরুর দিকে বেশ কয়েকবার তিনি সিরিয়াসলি নেননি, সবকিছু ঘটার পরেও তিনি সিরিয়াসলি নেননি, ভেবেছেন মনের ভুল, চেতনা অবচেতনা অনেক কিছু আমরা চিন্তা করি, হয়তোবা সেটাই। তো যাই হোক, তারপরে সেটা যখন তিনি বলেন, এবং পরপর একই কথা যখন মা কয়েকবার বলেন স্বপ্নে দেখা দিয়ে, 2বার কি 3বার, হ্যাঁ, তখন তিনি ব্যাপারটা বাড়িতে জানান, তথা তার সহকর্মীদের মধ্যে কয়েকজনকে জানান, ঘনিষ্ঠ যারা তাদের মধ্যে। তো তখন সবাই বলেন যে হ্যাঁ, মা যখন বলেছেন তখন তোমাকে অন্নপূর্ণা পুজো করতে হবে, যেখানে মা নিজে তোমার বাড়িতে এসেছেন হেঁটে, তোমাকে তো সেটা করতেই হবে। কিন্তু পদ্ধতি নিয়ে তখনকার জমানাতে অন্নপূর্ণা পুজো এত শিলিগুড়িতে হতো না, কালীবাড়ি রোডের কোনো একটি মন্দিরে হতো, আর বোধহয় কোথায় কার বাড়িতে হতো। কিন্তু যাদের বাড়িতে হতো তাদের সাথে আমার শাশুড়িমার সাথে কোনো সখ্যতা ছিল না। কিন্তু মানুষজন না, বিভিন্ন পুরোহিত বিভিন্ন রকম ভাবে আমার শাশুড়িমাকে খুব মানে কনফিউজড করছিলেন। তিনি কিভাবে, কেউ বলছে এভাবে পুজো করতে হয়, কেউ বলছে ওভাবে পুজো করতে হয়। তো আমার শাশুড়িমা তখন যেদিনকে তিনি মানে কনফিউশনের চরমে, সেদিন তিনি রাত্রেবেলায় শোবার আগে মাকে প্রণাম করেন এবং দুহাত তুলে বলেন, আমি কনফিউজড, আমি বুঝতে পারছি না কি উপায়ে তোমার পুজো করব, তুমি আমাকে বলে দাও কিভাবে তোমার পুজো করব। সেই রাত্রেই মা অন্নপূর্ণা দেখা দেন। আবার ঠিক একইভাবে তিনি আসেন, তিনি হাতে একটা হাঁড়িতে সাদা ভাত পরিপূর্ণ, এই অবস্থায় একটা হাঁড়ি আমার শাশুড়ি মার হাতে দিয়ে বলেন, এর উপর বসিয়ে আমাকে পুজো করবে। আবার স্বপ্নটা দেখার পরই আমার শাশুড়ি মার ঘুম ভেঙে যায়, এবং সেই দিনকে তিনি আরো বেশি গন্ধটাকে উপলব্ধি করেন। এর আগে এটা বহুবার হয়েছে, সুতরাং সেই অভিজ্ঞতা তার আছে। সেই যে শুরু হলো আমাদের বাড়িতে মা অন্নপূর্ণা পুজো, তারপর থেকে আমরা সেইভাবেই পুজো করছি। তবে আমরা গোটা হাঁড়ির ওপর দিচ্ছি না, আমরা দিচ্ছি একটা থালায় মাকে বসিয়ে, সাদা ভাত পরিপূর্ণ একটা থালায় মাকে বসিয়ে, তার সাইড দিয়ে সমস্ত কিছু এরকম পদ সবকিছু সাজিয়ে
তারপরে মায়ের পুজোটা আমাদের বাড়িতে হয়ে আসছে। হাঁড়িতে দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধে হচ্ছিল। আমাদের যে ঘরে মা অন্নপূর্ণা রয়েছেন তিনি কালো হয়ে যাচ্ছিলেন, অথচ কালো হওয়ার কারণ নেই। পরবর্তীকালে আমার শাশুড়ি মা নিজেই বলেছেন যে মাকে একটু ভাতটা ঠান্ডা করে মাকে যদি আমরা থালায় করে দিই তাহলে দেখা যাক। তারপর থেকে আমাদের বাড়িতেও শাশুড়ি মার মানে চালিয়ে যাওয়া প্রথাটাই আমরা অবলম্বন করছি বা পালন করে যাচ্ছি। সেটা হচ্ছে যে মাকে আমরা থালায় বসিয়ে পুজো করি। তো সেটাই হচ্ছে আমাদের বাড়ির অন্নপূর্ণা পুজো বৃত্তান্ত। আমি যে কথাটা আমি বারে বারে বলি যে মা অন্নপূর্ণা আমাদের বাড়িতে নিজে এসেছেন, সে আমাদের পরম সৌভাগ্য, পরম 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 সৌভাগ্য। বোধিবাবু বলে গেছিলেন আজকে তিনি মোটামুটি তাড়াতাড়ি ঢুকতে পারেন। আমি অপেক্ষা করে আছি, ভদ্রলোক আসবেন, তাকে একটু খেতে দেবো, চা দেবো। তো একটু সব কাজ আমি একটু রয়ে সই করছি, যেহেতু খুব বেশি কাজ আর বাকি নেই, মূলত ফল কিনতে হবে। তো এখন সেই জন্যই আর কি। তো আমার আর একটা জিনিস আজকে হঠাৎ করে আলপনাদির সাথে কথা বলে মনে হলো, সেটা হচ্ছে একটু আগে যেটা আমি আপনাদেরকে বললাম যে আমরা থালাতে করে মাকে খেতে দিই, এবার বললাম আলপনাদি এইবার থেকে না মাকে হাঁড়িতে বসিয়েই পুজো করব। কারণ আমার শাশুড়ি মা স্বপ্নাদিষ্ট হয়েছিলেন, কিন্তু হাঁড়িতে এক হাঁড়ি ভাত তিনি ধরিয়ে দিয়ে বলেছিলেন এতে করে আমায় পুজো করবি। তো আমার এবার থেকে ইচ্ছা হলো যে না, আমিও বাড়ির বউ, এবার থেকে এটা তাই হোক। তো এখন আলপনাদির বক্তব্য যে তাহলে বৌদি তুমি একটা পেতলের হাঁড়ি বা ছড়ানো একটা মাটির হাঁড়ি কিনে এনো। তো এখন আমার মনে হলো যে ঠিক আছে, আমি সুভাষপল্লী বাজারের বাইরে যেতে পারবো না, এইবারের পুজোটা মাটির হাঁড়ি দিয়েই চালাবো। পরের বারের জন্য আমি ছোট দেখে একটা হাঁড়ি কিনবো। তো যাই হোক, পতিদেবতা এসেছেন, কিন্তু তার আজকে কলেজে এসে খেয়ে এসেছে। আমি একটু খেয়ে পেয়ে গেছিলাম বটে, যে তাহলে তুমি আমাকে একটু বলতে পারতে, তাহলে আমি একটু অনেক আগে চলে যেতে পারতাম। তো যাই হোক, ঠিক আছে, আর কি করা যাবে। হাঁটতে হাঁটতে হাতিমোড় পর্যন্ত চলে এলাম। শ্বশুর মশাই বলে দিয়েছেন আর্নিকা 200 নিয়ে নিতে। তো সেটা নিয়ে নিলাম মা শারদা হোমিও হল থেকে। তারপর সেখান থেকে এই যে এই কাকুর নাম হচ্ছে শম্ভু, এ কেরালাতে কাজ করতে গিয়েছিল, আবার চলে এসেছে অনেকদিন পর দেখলাম। তা আমাকে বললো বৌমা উঠবে নাকি, যাবে নাকি, সামান্য দূরত্ব, বয়স হয়ে গেছে, মানে একটু বুড়িয়ে গেছে দেখলাম অতিরিক্ত পরিশ্রমে। তো তার রিক্সা করেই এলাম হচ্ছে সুভাষপল্লী বাজারেতে। আজকে নিলাম এখান থেকে ফল, সুপুরিটা আগেই নেওয়া হয়েছিল, পান নিলাম, আর ওই মাটির সরা, যেহেতু পরের দিন রামনবমী আছে, মন্দিরে আমাদের বাড়ি থেকেই ভোগ রান্নাটা যাবে এবং তারপর সেই ভোগটাই মিশিয়ে দেওয়া হবে, তারপর সেটাকে বিতরণ করা হবে। সেই রকমই আগের বার যা হয়েছিল সেটা এবারও তাই হবে। তো যাই হোক, সেসব মিলিয়ে 2টো ব্যাগ ভর্তি হয়ে গেল। মিষ্টিটা আর আমি কিনে আনতে পারলাম না। আর এখন যা রিক্সায় চড়েছি, সেই ভদ্রলোক হচ্ছে আমাদের বিমলাদি আছে না, বিমলাদির হাজবেন্ড। তারপর এসে একটা মজার জিনিস দেখলাম, সেটা হচ্ছে বাইরে দিয়ে একটা অপরাজিতা গাছ হয়েছে, সেটা ভেতর দিয়ে ডাল বার করে দিয়েছে। আমার এই জিনিসটা দেখে খুব ভালো লাগলো। আবার দ্বিতীয়বার একবার একটু বেরোচ্ছি, মানে মিষ্টিটা কিনে আনতে পারেনি তো, সেটার জন্যই বেরোচ্ছি। তো বারবার করে এখানে চোখ যাচ্ছে, আর মনে হচ্ছে আরে এখানে মনে হচ্ছে একটা কুঁড়িও দেখলাম। তারপর দেখছি হ্যাঁ, এখানে কুঁড়ি হয়েছে, তো কুঁড়ি দেখা যাচ্ছে। আলপনা দিকে বলে দিতে হবে যে এটা যেন কোনোভাবেই না কাটে। কি শক্ত জিনিস এরা, ভাবতে পেরেছেন, সামান্য একটু ফাঁক পেয়েছে, দিব্যি ডালপালা ঢুকিয়ে দিয়েছে। আমার খুব ভালো লাগে এই সমস্ত ব্যাপারগুলো, মানে আমার দারুণ লাগে, মানে আমি ঠিক বোঝাতে পারবো না কেন এত ভালো লাগে, কিন্তু আমার খুব ভালো লাগে। তো এখন ওই যে বিমলাদির হাজবেন্ড এখানে এখনো দাঁড়িয়ে আছে, আমি কিন্তু আর ওর সাথে যাব না। তো তারপরে একটু ফ্ল্যাটে গেলাম। ফ্ল্যাটে যে 2টো বাচ্চা বাচ্চা ছেলে থাকে, ওদেরকে একটু ওই মা অন্নপূর্ণা পুজোর জন্য একটু খেতে বলবো দুপুরবেলা করে, সেটাই আর কি ইচ্ছা। তো যাই হোক, ওই 2টো ছেলেকে বললাম। তো তারপর নেমে এক প্রতিবেশীর ঘরে ঢুকে পড়লাম। ঢুকে পড়ে গল্প করতে করতে এতটা সময় পেরিয়ে গেল, আর আজকে মিষ্টি কিনতে যেতে পারলাম না। আমাদের এসিটা আবার বিগড়ে গেছে, একটু যান্ত্রিক গোলযোগ তো হয়েই ছিল। তারপরে কিছুক্ষণ চালানোর পর নিজে নিজেই বন্ধ হয়ে যাচ্ছে। সেটা বলে গেছিল যে আমি আপাতত ঠেকা চালানোর মতো করে দিয়ে গেলাম, যদি না চালে তাহলে বোধহয় একটা কিছু চেঞ্জ করতে হবে, কোনো একটা যন্ত্রাংশ চেঞ্জ করতে হবে, সেটা বলে দিয়ে গেছে। আমার মনে হচ্ছে সেটা রাখতে হবে। আজকে যদি একটু এসি চালিয়ে শোয়া যেত খুব আরাম লাগতো। যদিও রোদ্দুর নেই, কিন্তু গরম কিন্তু আছে, একটা চিমসে ধরা গরম, যেটা হয়ে থাকে সাধারণত মেঘলা হলে, এটা গুমোট ব্যাপার তৈরি হয়। তো যাই হোক, অনেকক্ষণ এসে গেছি, সমস্ত কাজকর্ম গুটিয়ে ফেলেছি, যাবতীয় যা যা করণীয় সমস্ত কিছু গুটিয়ে ফেলেছি। এবং কি বলে, আমাদের রাত্রেবেলা যখন বরকে খেতে দিলাম, তাকে তো তার আজকে কলেজে মিটিং ছিল,
সেই জন্য সে খেয়ে এসেছে, আমি তাকে খেতে দেবো জন্য বসেছিলাম, নাহলে কত আগে কাজ হয়ে যেত। খুব রাগ হয়েছে আজকে আমার। তো যাও রাত্রেবেলায় সে খেলো আর কি। তো এখন দেখুন কটা বাজে, আমার শোয়ার কথা ছিল হচ্ছে 11টার মধ্যে, কারণ কালকে আমাকে এই যে চালালাম, এই যে বন্ধ হয়ে গিয়ে দেখুন, এই যে মানে এটা কিছুটা গন্ডগোল হয়ে গেছে আসলে, একটু হলে ভালো হতো আর কি, এসিটা চালালে আরাম লাগতো শুতে। তো যাই হোক, ঠিক আছে, 11টার মধ্যে শোয়ার কথা ছিল, 11:15 বেজেছে, এমন কিছু না। আজকে কোনো এডিটিংয়ের মানে শতহস্তের মধ্যে যাব না। তো যাই হোক, যেটা বলছিলাম, তো রাত্রেবেলায় আমি শুধু বুমবাদার এই প্রতিক্রিয়াটার অপেক্ষা করছিলাম। আর আমাদের মিনামাসি আজকে দই পটল রান্না করেছে। আগের দিনে আমরা পটল খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু উত্তম খুব সুন্দর পটল এনেছিল কচি কচি, সেটা দিয়ে আজকে বানিয়েছে দই পটল। মানে কি বলবো বন্ধুরা, মানে দেবভোগ্য থেকেও বেশি যদি কিছু হয়, মানে কি যে সুন্দর হয়েছে আজকে দই পটলটা। তা আমি তো দুপুরবেলায় খেয়ে বুম্বাদা আসুক, বুম্বাদা মানে প্রথম মানে গালটা মুখে দিয়ে মানে তুই কি হয়েছে এটা, মানে এত ভালো হয়েছে কি বলবো আপনাদের। মানে হয় না, কিছু কিছু মানুষের হাতে কিছু কিছু ব্যাপার থাকে আসলে। তো সেটাই আর কি ভাবছিলাম তারপরে, যে যদি মা অন্নপূর্ণার ভোগেতে মিনামাসিকে দিয়ে দই পটলটাই করানো যেত, কিন্তু মেনু মোটামুটি ঠিক হয়ে গেছে, কাজে আর এখন দই পটল আর করা যাবে না, ওটা আমরাই বরং খাবো, আমাদেরই ভোগে লাগবে। তো যাই হোক, ঠিক আছে, আজকের দিনের জন্য বিদায় নিচ্ছি। কতক্ষণের ব্লগ হলো কি বৃত্তান্ত কিচ্ছু জানি না। যেমন এই যে ফোনটা এখন আপনাদের সামনে ক্যামেরাটা বন্ধ করবো করে, দুটো ফোন দুটো চার্জে দিয়ে দেবো, কারণ ওই চার্জটা কিছুক্ষণ বাদেই বোধিবাবু এসে দখল করে নেবেন, সে তো আর পাবো না। দুটো ফোন যতটুকু হয়ে থাকে আর কি চার্জে বসিয়ে দিয়ে আমি এবার নিদ্রা যাব। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ